এই এইটুকু লেখা আছে। হ্যাঁ, তাহলে আমরা যখন নাকি এই চুক্তিটা যখন হয়, এটা যদি এক্সপার্টদের সাথে যদি আলোচনা করা হতো, তাহলে কিন্তু তারা এগুলোই কিন্তু তারা দেখতেন এবং প্রত্যেকটা খুঁটিনাটি। আমাদের এখানে নন ডিসক্লোজার ক্লজ করা হয়েছে যে এটা অপ্রকাশ্য, এটা করা যাবে না। 3-4 জন অতিমানব এগুলো আলাপ আলোচনা করেছেন। কিন্তু মার্কিন এই চুক্তিটা পুরোটা পড়লে দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে তাদের অনেক ট্রেড লয়ার এটার পেছনে কাজ করেছে। প্রত্যেকটা শব্দ, কোথায় শুড হবে, কোথায় শ্যাল হবে, কোথায় মে হবে, প্রত্যেকটা শব্দ, এবং এগুলোর আন্তর্জাতিক বিভিন্ন ধরনের কিন্তু এটার বুঝার একটা ব্যাপার আছে যে মে একরকম, শ্যাল একরকম, শুড একরকম। এগুলা আমি জানি না যে যারা এটা করেছেন তারা এগুলো দেখেছেন কিনা। এবং এই একটা আমি এক্সাম্পল দিলাম যেখানে আমরা যখন খুবই সুনির্দিষ্ট ভাবে বলতেছি যে আমরা মোটামুটি ভাবে যেগুলো আমদানি করি এগুলো প্রায় সবগুলোর উপরে শূন্য শুল্ক করে দেবো, এবং এখানে খুব সুন্দর ভাবে নোটটা করেছেন যে আমাদের প্রায় 1300 কোটি টাকার উপরে আমাদের শুল্ক ছাড় আমাদের দিতে হবে। এগুলো খুবই সুনির্দিষ্ট। কোনগুলো প্রথমেই আমার ছেড়ে দিতে হবে, কোনগুলো 5 বছরের মধ্যে ছেড়ে দিব আমি শুল্ক, কোনগুলো 10 বছরের মধ্যে, সব লেখা আছে। আর যেগুলো নাকি আমাদের ছাড়তে হবে না ওগুলো আমরা আমদানি করি না, সুতরাং এগুলোর কোনো অর্থ হয় না। তো এই যে আমরা এই সুনির্দিষ্ট বিভিন্ন ধরনের আমরা অব্লিগেশন নিজের কাঁধে নিলাম, কিন্তু বিপরীতে আমাদের কাছে ধোঁয়াশা রাখা হলো যে কি আমরা পাবো, এটা হলো একটা স্যার। আরেকটা হলো যে এখন আমরা যদি সামনের দিকে যদি কোনো দেশের সাথে আমরা চুক্তি করি, তাহলে যেমন চীনের সাথে যদি আমি কোনো একটা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করতে চাই, তাহলে কিন্তু সেখানে বলা আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মতি সেটা নিতে হবে, তার সাথে আলাপ আলোচনা করতে হবে। তাহলে আমার নীতি স্বাধীনতা সেটা কোথায় গেল? আমার এখানে যে রেডিমেড গার্মেন্টস আমরা যখন রপ্তানি করি, ইউরোপিয়ান ইউনিয়নে 12% শুল্ক আছে। এই শুল্কটা আমাদের রপ্তানিকারকদের দিতে হয় না। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে শূন্য শুল্ক বাজার প্রবেশাধিকার দিয়ে রেখেছে। হ্যাঁ, আমরা এই এলডিসি থেকে গ্রাজুয়েশন হওয়ার আগ পর্যন্ত এটা পাবো। গ্রাজুয়েশন হলেও আরো 3 বছর তারা এটা দিবে, কানাডা দিবে, অন্যান্য দেশ দিবে। মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই রেডিমেড গার্মেন্টসে আমাদের শূন্য শুল্ক দেয় না। এখন অতিরিক্ত আরো শুল্ক আরোপ করছে। এখন যদি ইউরোপিয়ান ইউনিয়ন বলে, যেখানে এখানে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে তার সাথে $6 বিলিয়ন বাণিজ্য ঘাটতি, সুতরাং সে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। তো ইউরোপিয়ান ইউনিয়ন যদি বলে যে আমার সাথে তো $19 বিলিয়ন বাণিজ্য ঘাটতি, তা আমিও তাহলে অতিরিক্ত শুল্ক আরোপ করি, তাই না? ইউরোপিয়ান ইউনিয়ন তো এটা বলছে না, কারণ আন্তর্জাতিক বাণিজ্য তো বিভিন্ন ধরনের ফ্যাক্টরের উপর নির্ভর করে। এখানে দ্বিপাক্ষিক একটা বাণিজ্য ঘাটতি আছে, এটা চাপিয়ে দিলাম, এবং এটা বিশ্ব বাণিজ্য সংস্থা, বাংলাদেশও মেম্বার, ইউএসও মেম্বার, এবং বিশ্ব বাণিজ্য সংস্থায় বলা আছে যে এক পক্ষ অন্য পক্ষের উপরই এরকম অতিরিক্ত শুল্ক চাপাতে পারে না। আমাদেরকে বলা হচ্ছে শূন্য শুল্ক করো, আর তাদের ক্ষেত্রে এটা অতিরিক্ত শুল্ক দিয়ে আমার ঢুকতে হবে। এটা তো একেবারেই একটা অন্যায্য, একটা অসম একটা শর্ত। এবং ডাব্লিউটিওর শর্তে আছে যে এটা করা যাবে না। এটা একমাত্র তখনই করা যায় যখন যদি কোনো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়। আমি জাপানের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছি, এখন আমি যদি জাপানকে শূন্য শুল্ক দিই, সে আমাকে দেয়, সেটা করা যায়। কিন্তু এখানে একটা দেশ আরেকটা দেশের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করছে, অন্য দেশটাকে বলতেছে তুমি শুল্ক মুক্ত ভাবে আমাকে ঢুকতে দাও। এইটা ডাব্লিউটিওর কোনো নিয়মে পড়ে না। এবং এইখানে বলা হয়েছে যে অন্যান্য দেশও এখন বাংলাদেশের কাছে চাইতে পারে যে তুমি যদি এই কমোডিটিটা যদি ইউএস থেকে আনো, তাকে শূন্য শুল্ক দিচ্ছ, আমি যখন রপ্তানি করছি বাংলাদেশে, আমার উপরে কেন এটার উপরে 20% শুল্ক আরোপ করছে? এটা তো অন্যান্য দেশ বলবে এখন। তাহলে তো আমাদের যে ধরনের রেভিনিউ লস হবে, আমার এনবিআর অবস্থা কি হবে তাহলে, যদি অন্যান্য দেশে এটা দাবি করে? অন্যান্য দেশ যদি আমাদেরকে ডাব্লিউটিও ডিসপিউট সেটেলমেন্টে নিয়ে যায় এবং বলে যে আমাদেরকে একই সুবিধা দিচ্ছে না যে সুবিধাটা মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যের ক্ষেত্রে দিচ্ছে বাংলাদেশ। সুতরাং এইসব বিষয়গুলো কিন্তু চলে আসবে যদি আমরা এই চুক্তি যদি বাস্তবায়ন করি। এখানে খুব ভালোভাবে বলছেন, তাহের সাহেব বলেছেন, এই দাবির মধ্যেও আছে। অবশ্যই এটা আমাদের পার্লামেন্টে আলাপ আলোচনা করতে হবে, এবং এখানে আমাদের যে ধরনের কনসার্নগুলি আছে এই কনসার্নগুলি অবশ্যই আমাদের এটা প্রকাশ করতে হবে। এবং এখন এই চুক্তির ভিত্তিই নাই। আপনারা দেখেছেন যে মালয়েশিয়া বলছে যে যেহেতু মার্কিন আদালতেই
এই চুক্তির যে মূল যে কার্যকারণ, হ্যাঁ, এইটা বাতিল হয়ে গেছে, সুতরাং আমরা এটা বাতিল করে দিলাম, এটা মালয়েশিয়া বলেছে। সো আমার মনে হয় যে এখানে অবশ্যই আমাদের একটা খোলামেলা পার্লামেন্টে আমাদের আলোচনা হওয়া উচিত, এবং এখানে অনেক ক্লজ আছে যে ক্লজগুলি অবশ্যই আমাদের কনসার্ন। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় একক বাজার, আমাদের রেডিমেড গার্মেন্টস, সেখানে আমরা যা এক্সপোর্ট করি তার 90%ই হলো রেডিমেড গার্মেন্টস, এবং এটার সাথে আমাদের অনেক শ্রমিকের রুটি রুজি জড়িত। এখানে ঝগড়া করার বিষয় না, এখানে যুক্তির বিষয়, এবং এটা এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা এই চুক্তির আগেও আমরা রপ্তানি করছিলাম। সো এই চুক্তিটা যে আমাদের জন্য যে অসম, এবং এই চুক্তিটার যে বিভিন্ন যেসব ধারা, এটা যে আমার স্বাধীন চিন্তা ভাবনা করার, আমার ইন্ডাস্ট্রিয়াল পলিসি, আমার ট্রেড পলিসি, আমার দ্বিপাক্ষিক বিভিন্ন সম্পর্ক, সবকিছুর উপরে এটা একটা সীমাবদ্ধতা আরোপ করছে। এগুলো কি ভালোভাবে আমরা কি দেখেছি? এবং এখন নবনির্বাচিত সরকার আসছেন, তাদের তো অবশ্যই কত নেগোশিয়েটের কাজ করেছে, অথচ আমাদের এখানে নন ডিসক্লোজার ক্লজ দিয়ে এটা কেবলমাত্র অল্প কিছু সীমিত, এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় করা হয়েছে, এবং সেটা এখন উত্তরাধিকার হিসাবে অনেকেই যেটা যুক্তি দেন যে এটা তো উত্তরাধিকার হিসাবে আমরা পেয়েছি। এই চুক্তি এখনো রেটিফিকেশন হয়নি, এই চুক্তি এখনো কিন্তু বাস্তবায়িত হয় না। এখানে লেখা আছে যে এই চুক্তি অনুযায়ী বিভিন্ন যেসব নিয়ম কানুন রেগুলেশন আছে, এগুলো করার একজন আরেকজনকে জানাবে, এবং তার 60 দিনের পরে তারপরে চুক্তি এটা রেটিফিকেশনের প্রশ্নটা আসবে। এগুলোর কিছুই কিন্তু এখনো হয়নি। সো আমাদের সুযোগ আছে এখান থেকে অবশ্যই বেরিয়ে আসা, পার্লামেন্টে আলাপ আলোচনা করার, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আলাপ আলোচনা এটা নিয়ে করার। আমরা এখন তো আলোচনা, এইটার চুক্তি বাস্তবায়ন হয় নাই, অলরেডি আমরা বিভিন্ন ধরনের প্রকিউরমেন্টে চলে যাচ্ছি।